আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা রায় সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে একেবারে নাড়িয়ে দিয়েছে। আর এরপর থেকেই একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটা কি আসলেই বিচার নাকি শুধুই প্রতিশোধ? চলুন এই ঐতিহাসিক ঘটনাটার একটু গভীরে যাই। আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে এই খবরটি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যকে মানবতাবিরোধী অপরাধ আর গণহত্যার মতো গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। আর এর মধ্যে শেখ হাসিনাকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। আচ্ছা, এই রায়টা ঠিকভাবে বুঝতে হলে আমাদের এর পেছনের কিছু ঘটনা আর মূল বিষয়গুলো একটু জেনে নিতে হবে। তো এই ঐতিহাসিক রায়টা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ মানে আইসিটি ১। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের একটা বেঞ্চ এই রায়টা ঘোষণা করে। আর রায়টা পড়তে প্রায় ১.৫ ঘণ্টারও বেশি সময় লেগেছিল। এই পুরো মামলাটা শুরুটা কিন্তু হয়েছিল ২০২৪ সালে জুলাই আগস্ট মাসের সেই জুলাই গণ অভ্যুত্থান থেকে। সেই সময়ের বিভিন্ন ঘটনার ওপর ভিত্তি করেই কিন্তু মামলাটা করা হয়েছিল, যার রায় আসতে আসতে প্রায় ১ বছরেরও বেশি সময় লেগে গেল। এখন প্রশ্ন আসতেই পারে, ঠিক কি অভিযোগ আনা হয়েছিল যার জন্য এত বড় একটা রায় দেয়া হলো? সব মিলিয়ে মোট ৫টা নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছিল আসামিদের বিরুদ্ধে। আর প্রত্যেকটা অভিযোগই ছিল খুবই মারাত্মক। অভিযোগগুলোর দিকে যদি একটু তাকাই তাহলে দেখব এগুলো বেশ গুরুত্বপূর্ণ। যেমন উস্কানিমূলক বক্তব্য দেওয়া, সশস্ত্র বাহিনীকে গুলি করার সরাসরি নির্দেশ দেওয়া, এমনকি আন্দোলনকারীদের থামাতে হেলিকপ্টার আর ড্রোনের মতো সামরিক সরঞ্জাম ব্যবহারের অভিযোগও ছিল। এর পাশাপাশি রংপুরে আবু সাইদ হত্যা এবং ঢাকা ও আশুলিয়ার হত্যাকাণ্ডের মতো কিছু নির্দিষ্ট ঘটনাও কিন্তু অভিযোগের তালিকায় ছিল। তো এত সব মারাত্মক অভিযোগের পর ট্রাইব্যুনাল শেষ পর্যন্ত কী শাস্তি দিল? এখানে রায়ের একটা সারাংশ দেখা যাচ্ছে, তাই না? দেখুন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২টো অভিযোগে মৃত্যুদণ্ড আর একটাতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর একটা খুব ইন্টারেস্টিং বিষয় হলো, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই মামলায় রাজসাক্ষী হয়েছিলেন, মানে তিনি রাষ্ট্রপক্ষের হয়ে সাক্ষ্য দেন। তাকে দেওয়া হয়েছে ৫ বছরের কারাদণ্ড। ব্যাপারটা কিন্তু শুধু সাজা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আদালত এর সাথে আরও একটা খুব গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। ট্রিবিউনাল হুকুম দিয়েছে যেন নিহত ও আহতদের পরিবারকে ঠিকমতো আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়। যে কোনো বড় রায় নিয়েই কিন্তু নানা রকম কথা হয়, তাই না? তো চলুন এবার দেখি এই বিচার প্রক্রিয়া নিয়ে আদালত কি বলেছে আর বাইরে এর প্রতিক্রিয়া কেমন ছিল। আদালত কিন্তু তাদের পর্যবেক্ষণে একদম পরিষ্কার করে বলে দিয়েছে যে রাষ্ট্রপক্ষ যেসব তথ্য প্রমাণ আর নথি জমা দিয়েছে তাতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণ করা গেছে। আর রাষ্ট্রপক্ষ কি বলছে? তাদের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম রায়ের পর বলেছেন, এই রায়টা কোনো প্রতিশোধ না, বরং এটা ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা অঙ্গীকার। তার কথা অনুযায়ী এটা বিচার ব্যবস্থার একটা বড় জয়। এই রায়টা নিয়ে স্বাভাবিকভাবেই মতামত কিন্তু ২ ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে যারা সমর্থন করছেন তারা এটাকে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য একটা ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছেন। আবার অন্যদিকে যারা সমালোচনা করছেন, যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মতো আন্তর্জাতিক সংস্থাগুলো, তারা বলছে এই বিচার প্রক্রিয়াটা নাকি ন্যায্য বিচার ছিল না, আর তারা মৃত্যুদণ্ডের সাজারও খুব সমালোচনা করেছে। তাহলে সব মিলিয়ে এই রায়ের আসল গুরুত্বটা কোথায়, আর বাংলাদেশের ভবিষ্যতের ওপর এর প্রভাবটা কেমন হতে পারে? দেখুন, যারা এই রায়কে সমর্থন করছেন তাদের মতে সবচেয়ে বড় বার্তাটা হলো, রাষ্ট্রের যত বড় পদে থাকা হোক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে না। এই ব্যাপারটা দেশের ভেতরে তো বটেই, আন্তর্জাতিকভাবেও একটা বড় উদাহরণ তৈরি করেছে। তবে এই রায়ের পর কি হতে পারে তা নিয়েও কিন্তু একটা চিন্তা আছে। অনেকেই ভয় পাচ্ছেন যে এর ফলে দেশে রাজনৈতিক উত্তেজনা হয়তো আরও বেড়ে যাবে, যা থেকে সামাজিক অস্থিরতা বা সংঘাতও তৈরি হতে পারে। তাছাড়া এটা যেহেতু একটা বিশেষ ট্রাইব্যুনালের রায়, তাই আসামি পক্ষের জন্য আপিল করার পথটাও বেশ জটিল আর সীমিত, ফলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যেতে পারে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু ওখানেই এসে দাঁড়াচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় কি আসলেই ন্যায় বিচার, নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।